আজকের ভিডিওতে ডায়মন্ড 2025 ষষ্ঠ শ্রেণীর পরিবেশবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 14 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মেমোরি ভি ইনস্টিটিউশন ইউনিট 2 অ্যান্ড কৃষ্ণনগর এসএস সদন এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। এক আছে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এরপর 2 আছে লোহার আকরিকের নাম, এটা হবে হেমাটাইট। এরপর 3 আছে পাললিক শিলার উদাহরণ হলো, এটা হবে চুনা পাথর। এরপরে 4 জলের গভীরতা বাড়লে চাপ, এটা হবে বাড়ে। এরপরে 5 এসআইতে বলের একক হলো, এটা হবে নিউটন। এরপর 6 মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। 7 গ্রানাইট পরিবর্তিত হয়ে এটা হবে নিচে পরিণত হয়। এরপরে 8 এসআইতে সময় রাশিটির একক হলো, এটা হবে সেকেন্ড। 9 পোড়া চুনে পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে এটা হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর ঘটে। এরপরে 10 আছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। এরপরে 11 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো CH4 অর্থাৎ মিথেন। এরপরে 12 আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি। এরপরে 2 থেকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 1 আছে এলপিজি এর পুরো নাম, তবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপর 2 আছে পিতল তামা ও দস্তা মিশে তৈরি হয়। এরপর 3 মানব হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে। এরপর 4 গ্রিক শব্দ অক্সিন এর অর্থ বৃদ্ধি হওয়া। এরপর 5 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ আর অক্সিনোমিটার যন্ত্র দিয়ে করা হয়। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও, এটা হবে বক্ষপিঞ্জরে অবস্থিত স্টারনাম। এরপরে 2 আছে পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে গঠিত, এটা হবে আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে গঠিত। এরপরে 3 আছে ওর কাকে বলে, এর উত্তরটি হলো যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বা ওর বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজে লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। এরপরে 4 আছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে আর কি জানা থাকলে একটি ঘরের মধ্যে কত আয়তনে বায়ু আছে তা মাপা যাবে, এটা হবে উচ্চতা। এরপরে 5 আছে এসআইতে ওজনের এককে, এটা হবে নিউটন। এরপর 6 একটি আলুর ওপর সমান পরিমাণ বল একবার ছুরি সরু দিকটা দিয়ে ও আরেকবার মোটা দিকটি দিয়ে প্রয়োগ করা হলো, কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করা হলো, এর উত্তরটি হলো আলুর ওপর ছুরির সরু দিক দিয়ে বল প্রয়োগ করলে কম ক্ষেত্রফলের জন্য বেশি চাপ প্রযুক্ত হবে, অপরদিকে ছুরির মোটা দিক দিয়ে বল প্রয়োগ করা হলে বেশি ক্ষেত্রফলের জন্য কম চাপ প্রযুক্ত হবে। এরপরে 4 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, এর উত্তরটি হলো প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এরপরে 2টা আছে জীবাশ্ম কিভাবে তৈরি হয় বর্ণনা দাও, এর উত্তরটি হলো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীর দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলি মধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে, আর এইভাবে জীবাশ্ম তৈরি হয়। এরপরে 3টা আছে রক্তের কাজ কি, এর উত্তরটি হলো
রক্তের প্রধান কাজগুলি হলো, এক হচ্ছে খাদ্যবস্তু পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। এরপরে এটা আছে শ্বাসবায়ু পরিবহন। রক্তে লোহিত রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। এরপরে এটা আছে হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষারগ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। এরপর হচ্ছে দূষিত পদার্থের অপসারণ। রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। এরপরে চারিটা আছে জীবাশ্ম কি এবং এটি কোন শিলায় দেখা যায়? এর উত্তরটি হলো যেহেতু এটা 2 নম্বরে তাই এটা ছোট করে বলবো, এই যে জীবের দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে বস্তুভূত হলে তাকে জীবাশ্ম বলে। আর হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা আছে, এটি কোন শিলায় দেখা যায়? এটা হচ্ছে পাললিক শিলায় দেখা যায়। এরপরে 5টা আছে আয়তন কাকে বলে? এর এসআইতে একক কি? এর উত্তরটি হলো কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। এরপরে 6টা আছে খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। এই উদাহরণ হলো গাছের পাতা থেকে পাতা, থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। এরপরে 7টা আছে শক্তি সংকট কি? এর উত্তরটি হলো দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ন ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় জ্বালানি সমস্যা বা শক্তি সংকট। এরপর 5 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো প্রাথমিক রাশি বা মৌলিক রাশি যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। এরপর যেটা আছে লব্ধ রাশি, সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। এরপরে 2টা আছে পৃথিবীর সমস্ত শক্তি উৎস সূর্য, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো পৃথিবীর সব শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে, যেমন সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি, রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি
রূপে জমা থাকে। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায়। কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায়। এগুলিও মূল উৎস সূর্য। বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই। সূর্যের তাপে জলাশয়, নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই জলস্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। পৃথিবীর সব জায়গা সূর্য থেকে সমান তাপ পায় না বলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এই বায়ুপ্রবাহ এর দ্বারা বায়ুচালিত কলকে চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সৌরশক্তিকে সরাসরি ব্যবহার করে সৌরকোষ ও সৌরচুল্লিতে তড়িৎশক্তি উৎপাদন করা হয়। সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীতে প্রয়োজনীয় সব শক্তির উৎস সূর্য। এরপরে এটা হচ্ছে চাপ কাকে বলে। এসআইতে চাপের একক কি? সিএনজি এর পুরো কথাটি কি? সিএনজি এর পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর আগের প্রশ্নের উত্তরটি হলো চাপ কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এরপর যেটা আছে এসআইতে চাপের একক। এসআইতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার পার পাস্কাল। এরপরে চারিটা আছে মধ্যচ্ছদা কি? মানুষের ফুসফুসে কি কি সমস্যা দেখা যায়? এর উত্তরগুলি হলো মধ্যচ্ছদাটা বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। বুক ও পেটের মাঝখানে অবস্থিত পেশিকে বলে মধ্যচ্ছদা। এর পরের প্রশ্ন উত্তরটি হলো ফুসফুসের সমস্যা। এক হচ্ছে হাঁপানি বা অ্যাজমা, শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগলে শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ শোনা যায়, দুর্বল ও অবসাদ বোধ হয়। এরপর দিয়ে আছে যক্ষা বা টিউবারকিউলোসিস। এটা হবে কাশির সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে জ্বর আসে, বুকে ব্যথা হয়, শরীরে ওজন কমে যায়। এরপর আছে ব্রঙ্কাইটিস, কাশি হয়, অতিরিক্ত মিউকাস ক্ষরণের জন্য নাক বন্ধ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট হয়। এরপর আছে নিউমোকোনিওসিস। এটা হবে সুতোরকণা ধূলিকণা বাতাসের সঙ্গে ফুসফুসে ঢোকে এবং কাশির উদ্রেক করে, শ্বাস নিতে কষ্ট হয়। এরপরে 6 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক আছে মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তরটি হলো মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। এটা বলে দেব হৃৎপিণ্ডের দুটি অলিন্দ ও দুটি নিলয়ের স্বতঃস্ফূর্ত ও পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন ঘটে। এক অলিন্ডে প্রসারণ বা ডায়াস্টোল, সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্ডে পৌঁছায়। করোনারি সাইনাস হৃৎপিণ্ডের কলাকোষ থেকে নির্গত বেশি CO2যুক্ত রক্ত এনে ডান অলিন্ডে জমা করে। এরপর ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বেশি O2যুক্ত রক্ত হৃৎপিণ্ডে বাম অলিন্ডে এসে জমা হয়। এরপর আছে 2 অলিন্দের সংকোচন বা সিস্টোল। অলিন্দ দুটি সংকোচন শুরু হলে অলিন্দ ও নিলয়ের মাঝের কপাটিকাগুলি খুলে যায় ও রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। বাম অলিন্দ থেকে বেশি O2যুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয়ে এবং ডান অলিন্দ থেকে বেশি CO2যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এরপর আছে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল। অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশের সময় নিলয়ের প্রসারণ ঘটে। অলিন্দের সংকোচন এবং নিলয়ের প্রসারণ একই সময়ে ঘটে। এরপর আছে নিলয়ের সংকোচন বা সিস্টোল। নিলয় দুটি সম্পূর্ণ রক্তপূর্ণ হলে এর সংকোচন শুরু হয়, তখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায়
এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি খুলে যায়। ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং এই রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। তোমরা এই চিত্রটাও অঙ্কন করে দিতে পারো। এরপরে দুইটা হচ্ছে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এই যে কয়লার ব্যবহার, এক হচ্ছে জ্বালানি হিসেবে, রান্নার কাজে কয়লা প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। দুয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এরপর হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরিতে বায়ুশূন্য স্থানে কয়লাকে 600 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হলে কঠিন অবশেষ তরল এবং গ্যাস পাওয়া যায়। এরপর আছে কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনে কাজে লাগে। তরলের মধ্যে প্রধান হলো আলকাত্রা, যা থেকে বহু দরকারি যৌগ আলাদা করা হয়। এরপর যেটা আছে গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয়। এরপর যেটা আছে প্রাকৃতিক গ্যাস। শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে বলা হয় CNG বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই গ্যাসের সাহায্যে বর্তমানে বাস চালানো হচ্ছে। এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের তুলনায় কম হয়। এরপরে যেটা আছে 3 অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরগুলি হলো এই যে অনবীকরণযোগ্য শক্তি বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস, এটা যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এরপর এটা আছে নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎস। যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তি চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তি সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হয়, এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে, যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 14 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।